হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন অধ্যায় থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো যে পেপার ওয়ানের যে দ্বিতীয় অধ্যায়, পেপার ওয়ানের যে চ্যাপ্টার 2 রিসার্চ অ্যাপটিটিউড, সেটা থেকে আজকে আমরা নতুন একটি ক্লাস শুরু করছি। এর আগে আমি তোমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে 5টি ক্লাস দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ সেই ক্লাসগুলি মিস করে থাকো তো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি বার করে তোমরা কিন্তু দেখে নেবে। তো রিসার্চ অ্যাপটিটিউড শুরু করার আগে তোমাদেরকে আমি রিসার্চ অ্যাপটিটিউডে কোন কোন সাব টপিকগুলো আছে সেগুলো একবার করে আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই সাব টপিকের ওপর থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, আগামীতেও আসার সম্ভাবনা আছে। তো আগে সাব টপিকগুলো একটু আমরা ভালো করে দেখে নিই। প্রথমে যেটা আছে দেখবে 1 নম্বর সাব টপিক, দেখো ওখানে লেখা আছে রিসার্চ মিনিং টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। প্রথম যে টপিকটা দেওয়া আছে রিসার্চ মিনিং টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। ওকে, দেন দেখো লেখা আছে পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভ অ্যাপ্রোচ টু রিসার্চ। দ্বিতীয়টি কী বললাম? পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ টু রিসার্চ। ওকে, তৃতীয় যে অধ্যায়টি আছে দেখবে মেথডস অফ রিসার্চ। এই মেথডস অফ রিসার্চ থেকে তুমি একটি বা দুটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে, যে কোনো তুমি নেট বা সেটে যে কোনো পরীক্ষাতে যাও। দেন তারপর আছে দেখবে কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ মেথডস। নেক্সট আছে দেখবে স্টেপ অফ রিসার্চ। এখানেও তাই, একটি কোশ্চেন তুমি ধরা বাঁধা, একটি কোশ্চেন তুমি স্টেপস অফ রিসার্চ থেকে পাবেই। নেক্সট আছে দেখবে থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং। তারপরে দেখবে ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারিং, যেখানে এমএলএ এপিএ মডেল আমাদের পড়তে হয়। আর লাস্ট 8 নাম্বার সাব টপিকটি আছে দেখবে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ। তো যে আমি এখানে বলে দিলাম 8টি, আর লাস্ট আরেকটা আছে, হ্যাঁ, রিসার্চ এথিক্স। আমি 8 নাম্বার বললাম, আরেকটা ছিল যে 9 বলে আরেকটি সাব টপিক আছে, সেটি হলো রিসার্চ এথিক্স। এই হলো আমাদের 9টি সাব টপিক। তো তার মধ্যে থেকে আজকে আমরা রিসার্চের মিনিং টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানব। তো আসো প্রথমেই দেখো কি বলেছে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। রিসার্চ কি, রিসার্চের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। বলেছে দেখো দ্য টার্ম রিসার্চ কম্পেয়ার্স টু ওয়ার্ড রি অ্যান্ড সার্চ। বলছে রিসার্চ দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে, সেটা হলো রি এবং সার্চ। জেনারেলি রি মিনস এগেন অ্যান্ড সার্চ মিন টু ফাইন্ড আউট। এই কথাটা ভালো করে মনে রাখবে যে রি মিন সার্চ এগেন অ্যান্ড সার্চ মিন টু ফাইন্ড আউট। রিসার্চ is a careful investigation or inquiry specially to search for new facts in any branch of knowledge। যে কোনো শাখায় নতুন জ্ঞান অর্জন করার জন্য যে ইনভেস্টিগেশন, যে গবেষণা, সেটাকেই বলা হচ্ছে হলো ইনভেস্টিগেশন। এখানে গবেষণা বলা যাবে না, এখানে তুমি বলবে হলো যে অন্বেষণ। সাবধানতাপূর্বক যে অন্বেষণ, তাকে বলা হচ্ছে হলো রিসার্চ। এটি দুটি শব্দ নিয়ে তৈরি, একটি হলো রি এবং একটি হলো সার্চ। রি মিন এগেন আর সার্চ মিন কোনো কিছু খুঁজে বের করা, হ্যাঁ, টু ফাইন্ড আউট। ওকে, আর এর একটু এখানে দেখো লেখা আছে যে কয়েকটি এর ক্যারেক্টারিস্টিক আর কয়েকটি দেওয়া আছে। সংজ্ঞায় বলতে পারো, এটা ক্যারেক্টারিস্টিক না ঠিক, যে ইট ইজ এ প্রসেস টু এনকোয়ারি অফ ইনভেস্টিগেশন। এটি কি বলেছে? ইট ইজ এ প্রসেস অফ ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, ইজ সিস্টেমেটিক অ্যান্ড মেথডিক্যাল অ্যান্ড ইনক্রিজ নলেজ। এই তিনটা একটু ভালো করে মনে রাখবে। ওকে, এইবার আমি আসি, এর হলো অবজেক্টিভস। রিসার্চ করবে যে কোনো একজন ব্যক্তি যিনি রিসার্চ করতে চান, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি কি হতে পারে। ওকে, তো দেখে নাও কী বলেছে। রিসার্চ বেসিক্যালি অ্যাডস টু এক্সিস্টিং স্টক অফ নলেজ। দ্য মেন অবজেক্টিভস অফ রিসার্চ ক্যান বি সামারাইজড অ্যাজ ফলো। যে কোনো একজন ব্যক্তি যিনি রিসার্চ করতে চান, তার কোন কোন লক্ষ্য থাকবে। তো প্রথম লক্ষ্যটি কী বলেছে দেখবে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে জেনে নেবে, পরীক্ষায় কিন্তু এগুলোও দিয়ে দেয়। বলেছে গেইন ফ্যামিলিটি উইথ এ নিউ ফিনোমেনা অর ডেভেলপ নিউ ইনসাইট ইনটু এ ফিনোমেনা। কোনো একটি ঘটনা সম্পর্কে নতুন তথ্য, নতুন একটি তথ্যের অন্বেষণ বলতে পারো, বা এমন একটি ঘটনা যেটি পূর্বে সার্চ হয়ে গেছে, তার সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানা। ওকে,
নেক্সট বলেছে রিভিউ অ্যান্ড সিনথেসাইজ দ্য এক্সিস্টিং নলেজ, যেই নলেজটি তোমার মধ্যে আছে বা তুমি আগে থেকে গেইন করে আছো সেটাকে রিভিউ করা, হ্যাঁ, আবার পুনরায় দেখা, সেটাকে সিনথেসাইজ করা। 3 নম্বর বলেছে দেখো ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশন অর প্রবলেম, কোনো একটি সিচুয়েশন গ্রো আপ তৈরি হয়েছে বা কোনো একটি প্রবলেম এসেছে, সেটাকে ইনভেস্টিগেট করো, সেটাকে খুঁজে বার করো কেন হলো, এই ধরনের প্রবলেমটা কেন এলো, এর সলিউশন কী। তারপরে বলছে দেখো ওই কথাটায় পরে বলেছে অফার সলিউশন টু এ প্রবলেম, আগে তুমি ইনভেস্টিগেশন করেছিলে, হুম, তারপর তুমি করছো কি এবার সেই প্রবলেম সেই প্রবলেমটার সলিউশন খুঁজে বার করছো। ওকে। 5 নম্বর বলছে দেখো এক্সপ্লোর অ্যান্ড অ্যানালাইজ মোর জেনারেল ইস্যু, আর কোন কোন প্রবলেমের আর কোন কোন ইস্যু হতে পারে, পরবর্তীকালে নতুন কোনো ইস্যু আসতে পারে কি না সেটা সম্পর্কেও তুমি নতুন নতুন তথ্য ডেভেলপ করছো। 6 নম্বর বলছে দেখো কনস্ট্রাক্ট অর ক্রিয়েট এ নিউ প্রসিডিউর অর সিস্টেম, এই যে তুমি রিসার্চ করে বার করেছো নতুন একটি সলিউশন, একে একটি কংক্রিট আকারে তার তথ্যটা তুমি লিপিবদ্ধ করো বা সাজিয়ে গুছিয়ে দাও, যাতে করে নতুন একটি সিস্টেম গ্রো আপ হয়, যেটা আগে হয়েছিল এখন নতুন একটা ইনসাইট বেরোচ্ছে, নতুন একটা সিস্টেম বেরোচ্ছে। লাস্ট বলেছে জেনারেট নিউ নলেজ, যেহেতু তুমি প্রবলেম সলিউশন বের করেছো তাই তোমার মধ্যে একটি নতুন নলেজ গ্রো আপ হলো, জেনারেট হলো। ওকে, এই তো ছিল রিসার্চের 7টি অবজেক্টিভস। এরপরে দেখো কি বলেছে দ্য অ্যাকচুয়াল রিসার্চ মে এনকম্পাস ওয়ান অর এ কম্বিনেশন অফ এনি অফ দ্য অ্যাবভ অবজেক্টিভস, আর এখানে এগুলো বলেছে দেখবে রেজাল্ট ইজ এ কন্টিনিউয়াস ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন, ইট ইজ নট কমন টু বি অ্যাবেল থিং বিয়ন্ড গোয়েড চ্যানেল, এগুলো দরকার নেই, এগুলো এমনি একটু দেখে নেবে তোমরা। ওকে, এবার বলেছে দেখো রিসার্চের ক্যারেক্টারিস্টিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, তো ভালো করে দেখে নাও ক্যারেক্টারিস্টিক। প্রথমে যে ক্যারেক্টারিস্টিক, রিসার্চের প্রথম ক্যারেক্টারিস্টিকই হবে অবজেক্টিভিটি, রিসার্চ বস্তুনিষ্ঠ হবে, কোনো ধরনের বায়াস সেখানে কাজ করবে না। প্রথমেরটাই বলেছে দেখো অবজেক্টিভিটি মিনস, এই লাইনটা ভালো করে বুঝে নেবে, অবজেক্টিভিটি মিনস দ্যাট রিসার্চ ইজ উইদাউট এনি প্রিজাস্টিস, পূর্ব থেকে তুমি কোনো পুনর্বিচার বা পূর্ব বিচার আগে থেকে করবে না, রিসার্চ করে তুমি কিন্তু তার সুনির্দিষ্ট প্রবলেম সলিউশন বের করবে, তাই আগে থেকে তুমি কিন্তু কোনো রেজাল্ট বের করে রাখছো না, ওটা তুমি প্রপার একটি তথ্যের মাধ্যমে, একটি পথের মাধ্যমে গিয়ে তুমি তারপর রেজাল্টে আসবে। বলছে দেখো অবজেক্টিভিটি মিনস দ্যাট রিসার্চ ইজ উইদাউট এনি প্রিজাস্টিস, অল আদার ক্যারেক্টারিস্টিক আর বিল্ট অ্যারাউন্ড ইট, রিসার্চার্স ইউজুয়ালি টেক utmost precaution that result are not affected by their own presence, behavior and attitude, যিনি রিসার্চার থাকবেন তিনি কিন্তু সবসময় এই সম্পর্কে কেয়ারফুল থাকবেন যে তার কোনো নিজের বিহেভিয়ার, অ্যাটিটিউড বা নিজের কোনো দৃষ্টিভঙ্গি তার যেন রেজাল্টের প্রভাব না ফেলে। দ্য ক্রিটিক্যালি এক্সামাইন দ্য রিসার্চ মেথড টু অ্যাভয়েড এনি বায়াস, এই লাইনটা কিন্তু, হ্যাঁ, যেটা আমি বারবার বলছিলাম, কোনো রকমের বায়াস কাজ করবে না, সবসময় তিনি বায়াসকে অ্যাভয়েড করে যাবেন। ওকে, আর কি বলেছে এখানে দেখো দ্য ফলোয়িং মেজার ক্যান বি অ্যাডপ্ট টু এনশিওর অবজেক্টিভিটি ডিউরিং রিসার্চ প্রসেস, এখানে কয়েকটি মেজারমেন্টের কথা বলা আছে দেখো, প্রসিডিউরাল সেফগার্ডস, তো কি এটা বলেছে দেখো কিপিং কমপ্লিট রেকর্ডস টু অবজারভেশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস ইন এ ফর্ম দ্যাট আদার রিসার্চার ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এভালুয়েট, সাবধানতাবশত এবং যেটা তথ্য ঠিকঠাক আছে সেগুলোকে তুমি কী করবে, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবে, যাতে করে পরবর্তীকালে তোমার দেখানো পথ অন্য কেউ যেতে পারে। এরপরে বলছে দেখো মোস্ট সায়েন্টিফিক রিপোর্টস আর রিটেন ইন এ সিমিলার ফর্ম অ্যান্ড পাবলিশড বাই অর্গানাইজ অফ সায়েন্টিস্ট, এটা তো দেখে নেবে। এরপরে আছে দেখো স্ট্যান্ডার্ডাইজেশন, ইট মিনস ইউজিং ইউনিফর্ম কনসিস্টেন্ট প্রসিডিউর ইন অল ফেজেস অফ ডেটা কালেকশন, স্ট্যান্ডার্ড লেভেলের হবে, হ্যাঁ। অপারেশনাল অফ কনসেপ্ট, ইট ইজ বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য মিনিং অফ কনসেপ্ট। আর লাস্ট যে কথাটা বলেছে ডি নাম্বার অ্যাভয়েডিং বায়াস, যে বায়াস ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, পার্সোনাল বিলিভস, অবজারভার পার্সপেক্টিভ অ্যান্ড হিউম্যান এক্সপেকটেশন, এগুলো কোনো ধরনের বায়াসে কিন্তু সেখানে কাজ করবে না। ওকে, এরপরে আছে দেখবে রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা, বলছে রিলায়েবিলিটি ইন দ্য কনটেক্সট অফ রিসার্চ ইজ কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি
কার সঙ্গে যুক্ত এই কথাটি ভালো করে তোমরা মনে করে নাও বা দেখে নাও যে এটি কার সাথে যুক্ত। এই রিলায়েবিলিটি ইজ দ্য কনটেক্সট অফ রিসার্চ ইজ কনসিস্টেন্সি। It refers to the extent to which an investigation produces consistent result. It can be also termed as verifiability. এটা সম্পর্কে আমরা জানবো যে এটা কার সাথে যুক্ত, ভেরিফাইবিলিটি মানে এটা বিশ্বাসযোগ্যতা, তুমি যে একটা রিসার্চ করছো তা যেন বিশ্বাসযোগ্য, হ্যাঁ, যথাযথ হয়। কি বলেছে, ইফ এনি রিসার্চ yield similar result each time that is undertaken with a similar population in the given context and with similar procedures, it is said to be a reliable research. Let us take an example. এক্সাম্পলটা কি বলেছে একটু দেখে নিবে একটু। মেন কথাটা বলে দিলাম, রিলায়েবিলিটি থাকতে হবে। এরপর হলো ভ্যালিডিটি, যে রিসার্চটা তুমি কন্ডাক্ট করছো সেটা যেন সঠিক হয়। এমন একটি বিষয় নিয়ে রিসার্চ করবে না যার কোনো যৌক্তিকতা নেই, হ্যাঁ, তো যেটা না সঠিক একটি পথ দেখায় আর কি। বলেছে ভ্যালিডিটি, হেয়ার ভ্যালিডিটি ইন রিসার্চ মেইনলি স্ট্যান্ড ফর দ্য অ্যাকুরেসি অফ প্রসিডিউর। এবার অ্যাকুরেসি কি পরেও আসছে দেখবে, রিসার্চ ইনস্ট্রুমেন্ট টেস্ট ইটিসি। দ্য কনসেপ্ট of validity can also be understood by posing the question, are we measuring or able to measure what we originally intended to measure? Validity, that means research must be unbiased and free from any systematic errors. ভ্যালিডিটি কার সঙ্গে যুক্ত, একটু আগে আমি বললাম যে বায়াস থাকবে না, সেই আনবায়াস আর কোনো রকম এরর্স এর মধ্যে থাকবে না। As this may impact the applicability of research, without validity research goes in the wrong direction. এই লাইনটাকে ভালো করে জেনে নাও। বলেছে without validity research goes in the wrong direction. Okay, generally validity term much more important than reliability. Reliability থেকেও কিন্তু validity most important. To keep research on the right track, it is imperative that the concepts are defined in the best possible manner so that no error occurs during measurement. Different types of validity are given as follows. দেখো কী কী টাইপের আছে। প্রথমটা হলো ইন্টারনাল ভ্যালিডিটি, হ্যাঁ, প্রথম যে ভ্যালিডিটিটা হলো ইন্টারনাল ভ্যালিডিটি। তারপরে আছে, এগুলো একটু দেখে নেবে তাহলেই হবে, ভেতরে কিছু সেরকম খুব আমরে কিছু নেই। তো প্রথমে একটা ইন্টারনাল ভ্যালিডিটি, দের আছে দেখবে এক্সটার্নাল ভ্যালিডিটি, আর ফেস ভ্যালিডিটি, আর কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেশন ভ্যালিডিটি, আর একটা আছে দেখবে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। কী বললাম, যে একটা বললাম হলো ইন্টারনাল ভ্যালিডিটি, কি এটা উইথ হায়ার ইন্টারনাল ভ্যালিডিটি এ রিসার্চার টু অ্যাবল টু এস্টাবলিশ বেটার কজাল রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। This is specifically true in case of laboratory experiment where cause and effect relationship is supposed to be more clearly established. দেখো মেন কথা এখানে বলেছি যে ইন্টারনাল ভ্যালিডিটিতে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটা যেন যথাযথ থাকে। ওকে, এর পরেরটা কি বলেছে দেখো, এক্সটার্নাল ভ্যালিডিটি। এক্সটার্নাল ভ্যালিডিটি মিনস দ্যাট রিসার্চ ফাইন্ডিং স্টাডি শুড বি অ্যাপ্লাইড to the external situation. It refers to extent to which the research outcome can be generalized and applied to other cases that are not under study. মেন কথা হলো এক্সটার্নাল ভ্যালিডিটি যেটা সর্বজন গ্রাহ্য মতামত হয়, মেন এটাই, হ্যাঁ, এখানে এইটুকুই মনে রাখবে, আর অত কিছু নেই। ফেস ভ্যালিডিটি কি, বাই ভ্যালিড ইট উই মিন দ্যাট সার্ভে অ্যান্ড কোয়েশ্চেনারি অ্যাকুরেটলি মেজার হোয়াট দে আর সাপোজ টু মেজার। যেটা তুমি মাপতে চাইছো বা যেটা তুমি নিতে চাইছো সেটা যেন ঠিকঠাক আছে কি না, সেটা তোমার যে উপাদানগুলো যা দিয়ে তুমি রিসার্চটা করতে চাইছো সেগুলো ঠিকঠাক আছে কি না। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখবে। এরপরে কন্টেন্ট ভ্যালিডিটি, দ্য ইন্ডিকেটর মেজার অল অ্যাসপেক্ট অফ দ্য কনস্ট্রাক্ট অর কনসেপ্ট আর নট জাস্ট এ পার্ট অফ ইট। ক্রাইটেশন ভ্যালিডিটি measure how well one measure predicts an outcome for another measure. It is three type of predictive, construct, concurrent validity আর post detect validity, হ্যাঁ। আর লাস্ট আছে construct validity, the indicator measure the contrast in a manner that is convergent with other measure in terms of direction.
ওকে। এরপর আছে দেখবে অ্যাকুরেসি। অ্যাকুরেসি কী বলেছে দেখবে, অ্যাকুরেসি হলো যথাযথতা। হ্যাঁ, ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ভ্যালিডিটি। একটু আগে যে ভ্যালিডিটি বোঝালাম সেটাই হলো ওই আরেকটি রূপই হলো অ্যাকুরেসি। ইট ইজ অলসো দ্য ডিগ্রি টু হুইচ রিসার্চ প্রসেস, ইনস্ট্রুমেন্ট আর টুলস আর রিলেটেড টু ইচ আদার। Accuracy also measure whether the research tool have been selected in the best possible manner and whether the research procedure suit the research problem or not. ওকে, তো অ্যাকুরেসি মেন কথা বললাম। অ্যাকুরেসি কার সাথে যুক্ত? অ্যাকুরেসি হলো যথাযথ, তোমার রিসার্চ যেন যথাযথ হয়। এটি কার সঙ্গে যুক্ত? এটি ভ্যালিডিটির সঙ্গে যুক্ত। এর পরেরটা আছে দেখবে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা। ক্রেডিবিলিটি কি বললাম? বিশ্বাসযোগ্যতা। ইট ইজ ইউজ of the best source of information and the best procedure in the research. The use of secondary data save time and reduce cost. However, excessive reliance on secondary data when the option primary data is available in time the risk reducing credibility of the research. রিসার্চের ক্ষেত্রে যতটা পারা যায় প্রাইমারি ডেটা ইউজ করতে হবে। যদি প্রাইমারি ডেটা দিয়ে তুমি কাজ করো তাহলে তোমার রিসার্চের বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা বেশি। অবশ্যই আমরা সেকেন্ডারি ডেটা দিয়ে বেশিরভাগ কাজ করতে চাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ক্রেডিবিলিটিটা অনেকটা কমে যায়। ওকে, বিশ্বাসযোগ্যতার কথা যেটা বলছে। এরপর আছে দেখবো জেনারেলাইজেবিলিটি। রিসার্চ যেটা হবে তার জন্য সর্বজন গ্রাহ্য মতামত সম্পন্ন হয়। হ্যাঁ, ইট ইজ ক্লোজলি রিলেটেড, ওই একই দেখো ভ্যালিডিটির সাথে যুক্ত আছে। এরপর থাকবে এম্পাইরিক্যাল রিসার্চ। এটি কি? রিসার্চ যেন হয় যেটা রিয়াল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে বা ডিটেক্স এক্সপিরিয়েন্সের সাথে বা অবজারভেশনের সাথে যুক্ত থাকে। মেন কথা হলো এম্পাইরিক্যাল রিসার্চ, যা তা তুমি যে রিসার্চ করছো তা যেন রিয়াল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত থাকে। এরপরে দেখো আছে সিস্টেমেটিক রিসার্চ। একটি সিস্টেমের মধ্যে দিয়ে চলবে, কোনোটা হঠাৎ করে এটা নিয়ে নিলাম পরে অন্য স্টেপ আগে নিয়ে নিলাম, ও করে চলবে না। প্রথম একটা প্রপার একটা যে স্টেপ বা সিস্টেম তার মধ্য দিয়ে চলবে রিসার্চ। ওকে, এরপর আছে দেখো কন্ট্রোল ফ্যাক্টর। রিসার্চ এমন একটি বলছে যে রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স দ্যার ইজ অলওয়েজ মোর দ্যান ওয়ান ফ্যাক্টর। তো এবং সেইগুলোকে ফ্যাক্টরগুলোকে তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, আউট অফ কন্ট্রোল যেন না হয়। তাহলে কিন্তু তুমি তোমার যথাযথ রেজাল্টটা তুমি কিন্তু রিসার্চের মাধ্যমে পাবে না, বা অন্যের নিয়ন্ত্রণে যেতে চলে না, তোমার নিয়ন্ত্রণে যেন রিসার্চটা থাকে। আর কি বলছে দেখবে সাইকেলিক্যাল কি? রিসার্চ চক্রাকার আবর্তনে ঘুরতে থাকে। প্রথমে একটি প্রবলেম দিয়ে রিসার্চ শুরু হয় আর শেষও হয় একটি প্রবলেম দিয়ে। এবার একটা আছে দেখবে লজিক্যাল। দ্য স্টেটমেন্ট গুড রিসার্চ ইজ লজিক থাকবে, যুক্তিযুক্ত হতে হবে। রিসার্চ এমন একটা কোনো দেখো এখানে বলেছে যে ইন্ডাকশন আর ডিডাকশন আর গ্রেট ভ্যালু ইন রিসার্চ। তো লজিক তো দুটোই আছে, একটা ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। এই যে তার দুটো ক্যারেক্টারিস্টিক তা যেন তোমার রিসার্চের মধ্যে বজায় থাকে, না লজিক ভিত্তিক হয় সেটা। হ্যাঁ, আর একটা আছে দেখবে রেপ্লিকেবল কি? যে অনুকরণযোগ্য। তোমার রিসার্চ যেন পরবর্তী ভবিষ্যতে কারো কাজে লাগে, কেউ যেন তোমার কাজটাকে করে অনুপ্রাণিত হয়ে নিজে সেই তোমার কাজের মধ্য দিয়ে বা তোমার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেও ওই পথে যেন কাজটা করতে চায় বা এগোতে পারে। তো এই যে তোমাদেরকে আমি 12টি ক্যারেক্টারিস্টিক বলে দিলাম। আরেকবার আমি একটু নামগুলো বলেছি, ক্যারেক্টারিস্টিকগুলো কী ছিল। প্রথমেরটা বললাম অবজেক্টিভিটি, মানে বস্তুনিষ্ঠ হতে হবে। আর তারপরে আমার রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে রিসার্চে। ভ্যালিডিটি থাকবে, মানে সঠিক হতে হবে। এর পরেরটা বলেছিলাম দেখবে অ্যাকুরেসি, যথাযথ হতে হবে। তারপরে বললাম ক্রেডিবিলিটি, যেটা বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্য হতে হবে। জেনারেলাইজেবিলিটি, সর্বজন গ্রাহ্যজ্ঞান হতে হবে। এরপর এম্পায়ারিক্যাল রিসার্চ, মানে রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স বা ডিরেক্ট এক্সপিরিয়েন্স বা অবজারভেশনের সাথে যুক্ত থাকতে হবে। সিস্টেমেটিক রিসার্চ একটি নিয়মের মধ্যে দিয়ে চলবে। এরপরে বললাম কন্ট্রোল ফ্যাক্টরস, সমস্ত কিছু যেন তোমার কন্ট্রোলের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেগুলো দেখতে হবে। আর আছে দেখবে সাইকেলিক্যাল, এটি একটি চক্রাকার আবর্তনের মধ্যে দিয়ে চলে। নেক্সট তারপরে লজিক্যাল, মানে যুক্তিযুক্ত হতে হবে। আর লাস্ট বললাম হলো রেপ্লিকেবল, মানে অনুকরণযোগ্য। এই যে 12টি তোমাদেরকে আমি ক্যারেক্টারিস্টিক বললাম, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে। তো আশা করছি বুঝতে পারলে। আজকে তোমাদেরকে আমি যা যা বললাম, অবজেক্টিভস অফ রিসার্চ বলে দিলাম, রিসার্চ কি। আর এখানে তোমাদেরকে আমি রিসার্চের যে দেখো আমাদের তাহলে কিন্তু একটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, যে সাব ইউনিট, যে প্রথম ইউনিটটি, এটি কিন্তু আমাদের আজকে হয়ে গেল। আমরা এরপরে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, 8 এইভাবে আমরা একটা করে ইউনিট চলবো, করে আমরা রিসার্চটাকে কমপ্লিট করব। ওকে, তো আশা করছি বুঝতে পারছো এবং অবশ্যই ক্লাসে তোমাদের ভালো লেগেছে।
আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবে এবং অবশ্যই এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট অন্য আরেকটি ক্লাসে আবার আমাদের সাক্ষাৎ হবে। নমস্কার।